এমনভাবে বসলো দেখে যে কেউ মনে করবে সে মাইশাকে প্রপোজ করছে। সৃজনী হাঁ করে তাকিয়ে আছে তাইজিনের দিকে, কিন্তু বাকিরা একটুও অবাক হয়নি। ওরা জানে তাইজিন কিভাবে কি করতে পারে। মাইশা ভ্রুকুচকে তাকিয়ে আছে তাইজিনের দিকে। এই ছেলের কি মতলব সেটা বোঝার চেষ্টা করছে। দোস্ত, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে কষ্ট দিয়েছি, কিন্তু কিভাবে দিয়েছি সেটা জানি না। যাই হোক, আপাতত কি হয়েছে সেটা জানা থেকে কিভাবে রাগ ভাঙাবো সেটা জানা বেশি জরুরি। রাগ করিস না দোস্ত। মাইশা কিছু না বলে উঠে দাঁড়ালো। মাইশাকে দাঁড়াতে দেখে তাইজিনও দাঁড়িয়ে গেল। তাইজিনের কাঁধে এক হাত রেখে বলল, এভাবে কোনো মেয়েকে সরি বলে সে সাথে সাথে তোর সাথে ব্রেকআপ করে নিবে, মিলিয়ে নিস তুই। লিপিকা ফিক করে হেসে দিল। লিপিকার হাসি দেখে বাকি সবাইও নিজেকে কন্ট্রোল করতে পারল না। তারা সবাইও সমস্বরে হেসে উঠল। মুখ টিপে এদিকে মাইশাও হাসছে। তাইজিন পিছনে ফিরে সবাইকে হাসতে দেখে চোখ রাঙালো। আমার সামনে তাকিয়ে মাইশাকে হাসতে দেখে হতাশার শ্বাস ফেলল। তোর রাগ ভাঙাতে আসলাম আমি, আর তুই ওদের হাসিতে তাল মিলাছিস। জানিস কালকে রাতে আমার কত টেনশন হয়েছিল। ভাবলাম আমি বুঝি আমার বেস্টিকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেললাম। মাইশা হালকা হাসলো। তোদের কোনো কথায় আমি কষ্ট পাই না রে, কারণ আমি জানি তোরা আমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলবিই না। উদিত বলল, যাক, তাহলে সব মিটপাট হয়ে গেল। এখন মাইশা তুই যা, রেডি হয়ে নে, ভার্সিটি যাব। উদিত হুট করে খেয়াল করলো তার পাশে মুখ লটকিয়ে দাঁড়িয়ে থাকা সৃজনীর দিকে। কাছে গিয়ে ওর মাথার চুল নেড়ে জিজ্ঞাসা করলো, আমাদের ছোট বোনের কি হয়েছে, মন খারাপ কেন? সৃজনীয় মুখ ভার করে উত্তর দিল, আমি তো ভাবলাম তাইজিন ভাইয়া মাইশা আপুকে প্রপোজ করবে, আর আমার খুব শীঘ্রই একটা জিজু হবে। আমার আশা এক বালতি পানি ঢেলে দিল এই তাইজিন ভাইয়া। মাইশা চোখ বড় বড় করে তাকালো বোনের দিকে, মুখে বলল, এইটুকু পুচকুমে তুই প্রপোজের কি বুঝিস? হ্যাঁ, প্রপোজ করলেই বুঝি ভালোবাসা হয়, বিয়ে হয়? সৃজনী বলল, আমি মোটে পুচকে নই আপু, কলেজে পড়ি আমি, যথেষ্ট বড়। আর আমার ফ্রেন্ডরা অনেককেই প্রেম করে, ওরাই বলেছে আমাকে প্রপোজ করলেই বিয়ে হবে। ভাবনা সৃজনীর কথাই হেসে বলল, দেখলি মাইশা, আমাদের বোনটা বড় হয়ে যাচ্ছে। মাইশা বলল, তাই তো দেখছি। শোন সৃজনী, এসব বিষয়ে মাথা ঘামাবি না। আর বন্ধু মহলের মধ্যে শুধুই বন্ধুত্ব হয়, প্রেম নয়। উদিত চমকে তাকালো মাইশার দিকে। এটা কি বললো মাইশা? শুধুই বন্ধুত্ব হয় কেন, ভালোবাসা প্রেম হতেই পারে। তৎক্ষণাৎ সে প্রতিবাদের সুরে বলল, বন্ধু মহলেও প্রেম ভালোবাসা হয়? মাইশা, কি বলছিস তুই এসব? আমাদের ভার্সিটিতেও বন্ধু মহলে থাকা অনেকেই প্রেম করে। তোর এই কথা আমি মানতে পারছি না। উদিতের হুট করে এমন প্রতিবাদ করার কারণ মাইশা না বুঝলেও বাকিরা ঠিক বুঝেছে। ওরা তো জানেই উদিতের মনে মাইশার জন্য একটা সফট কর্নার আছে, শুধু মাইশাই সেটা বুঝে না। হ্যাঁ, হয়তো হয়, কিন্তু আমাদের বন্ধু মহলে তো এমন কিছু নেই। ভাবনা বলল, এটা কিন্তু ভুল মাইশা, আমাদের বন্ধু মহলও তো হতে পারে, কে জানে কার মনে কি আছে। ওয়াহিদ ভাবনার দিকে তাকিয়ে বলল, আমার তো তোকেই সন্দেহ হয়। তুই নিশ্চয়ই মনের মধ্যে আমার জন্য সপোর্ট কণা রেখেছিল। তোকেই সন্দেহ হয়, তুই নিশ্চয়ই মনের মধ্যে আমার জন্য সপোর্ট কণা রেখেছিস। ভাবনা তেতে উঠে বলল, দেখ ওয়াহিদ, গায়ে পড়ে তুই ঝগড়া করিস, আমি না, উল্টাপাল্টা দোষ দিবি না। অবস্থা ভয়াবহ পর্যায়ে যাওয়ার আগে লিপিকা বলল, ভাই এখন ঝগড়া করিস না প্লিজ, এইটা আমাদের ভার্সিটি না, ভাবনার বাড়ি। আনাইশা লিপিকার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ঠিক। মাইশা তুই যা তো, ওদের কথায় কান দিস না, তুই রেডি হয়ে আয়। ভাবনা তুইও যা। ভাবনা আর মাইশা কিছু না বলে চলে গেল রেডি হতে। আজকে যেহেতু সবাই একসাথে মাইশাকে নিতে এসেছে, তাই সৃজনীকে যে একা যেতে হবে সেটা সে খুব ভালোই বুঝতে পারছে। বাইরে বাইরে মন খারাপ দেখালেও ভিতরে ভিতরে সে কিন্তু এই কারণে খুশিও হয়েছে, কারণ সে আজকে তার জমানো টাকা দিয়ে আইসক্রিম খেতে পারবে ভেবেই তার মনটা খুশি হয়ে উঠল। সেও চলে গেল রেডি হতে। সবাই বের হওয়ার কিছুক্ষণ পর সৃজনীও বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। বের হওয়ার পরপরই যে আইসক্রিমের দোকানটা পেল, চট করে সেখান থেকে নিজের প্রিয় আইসক্রিমটা কিনে নিয়ে চলে আসলো। খেতে খেতে নিজের বেনি দুলতে দুলতে রাস্তার সাইড দিয়ে হাঁটছে সে। হুট করে কেউ একজন দ্রুত গতিতে হেঁটে এসে তাকে ধাক্কা দিল। সেই ধাক্কায় তার হাতের আইসক্রিমটা পড়ে গেল সাথে সাথে। সৃজনী নিজে ব্যথা পেয়েছে কিনা সেদিকে তার খেয়াল নেই। সে তাকিয়ে আছে পড়ে যাওয়া আইসক্রিমের দিকে। কত কষ্ট করে এই 50 টাকা জমিয়েছিল সে, সুযোগ পেলে আইসক্রিম খাবে বলে, কিন্তু সেটাও তার হলো না। কিন্তু যার জন্য হলো না তাকে তো সে দেখে নেবে। যে সৃজনীকে ধাক্কা দিয়েছে সে একটু দূরেই চলে গিয়েছে, হয়তো খেয়াল করেনি সৃজনীর পড়ে যাওয়া। সৃজনী দ্রুত গতিতে
ছুটে গেল লোকটির দিকে। লোকটি একটু সামনে দাঁড়িয়ে নিজের 2 হাত মেলে ধরে বলল, কি করলেন আপনি এটা? লোকটা হয়তো সৃজনীর কথা বুঝতে পারেনি, এদিক ওইদিক তাকিয়ে বললেন, আমাকে বলছেন? সৃজনী এবার ছড়ানো হাতগুলো কোমরে নিল, নাক ফুলিয়ে বলল, আপনি কি কানা? চোখে দেখেন না? আপনার সামনে এসে দাঁড়ালাম মানে আপনাকেই বলছি। লোকটি একটু বিরক্ত হলো মনে হচ্ছে, জিজ্ঞাসা করলো, বলুন কেন আটকেছেন? আমার তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে। সৃজনী উত্তর দিল, আমার পোশাক দেখেছেন? বুঝেন না আমি কলেজে যাব? আমারও লেট হয়ে যাচ্ছে। লোকটি ভ্রুকুচকে বলল, তো যান, কে আটকেছে? সৃজনী তেতে উঠে বলল, আপনি মাত্র আমাকে ধাক্কা দিলেন, আমার আইসক্রিম আর আমি দুজনে একসাথে পড়ে গিয়েছি। আমার কথা না হয় বাদ দিলাম, আমার আইসক্রিম বেচারাকে যে আমি খেতে পারলাম না, সেটার কি হবে? লোকটি একবার সামনে দাঁড়ানো গাড়িটার দিকে তাকালো, বিরক্তি মুখে বলল, আর একটা কিনে নিন না। সৃজনী কোমর থেকে হাত সরিয়ে ভেঙানো সুরে বলল, আর একটা কিনে নি, টাকা কি গাছে ফলে? আমার জমানো সব টাকা তো আপনি শেষ করে দিলেন। আমার 50 টাকাও গেল, সাথে আমার আইসক্রিমও। লোকটি তাড়া দিয়ে বলল, আমি দিচ্ছি আপনার টাকা নিন। বলে লোকটি তাড়াতাড়ি করে সৃজনীর হাতে 100 টাকার নোট দিয়ে তাকে পাশ কাটিয়ে চলে গেল। সৃজনীকে কিছু বলার সুযোগই দিল না। সৃজনীর পিছু ডাকবে তার আগেই একটা গাড়িতে লোকটি উঠে চলে গেল। সৃজনীর হাতে থাকা টাকাটার দিকে তাকালো, 100 টাকার নোট, কিন্তু লোকটা তো তার 50 টাকার ক্ষতি করেছে, সে 100 টাকা কিভাবে নিবে? কিছুক্ষণ ভেবে সৃজনী সিদ্ধান্ত নিল সে 50 টাকার আইসক্রিম খাবে আর বাকি 50 টাকা রেখে দিবে 1 মাস। লোকটার সাথে দেখা হলে ফেরত দিবে, না হলে গরিব দুঃখীকে দান করে দিবে। এই ভেবে খুশি মনে সৃজনী আরও একবার আইসক্রিম কিনে নিয়ে বেনি দুলাতে দুলাতে কলেজের পথে রওনা দিল। কিছু বলছিস না কেন তুই? আনা আনা মেকআপ করছিল। ওয়াহিদ হুট করে ওইসব কথা বলায় বিরক্ত হলো সে। আশ্চর্য তো, তার মেকআপের মাঝে অন্য কেউ কেন কিছু বলবে? তারা কি দেখে না সে কতটা ব্যস্ত মানুষ? তুই আমাকে বিরক্ত করছিস ওয়াহিদ, দেখছিস মেকআপ করছি। ওয়াহিদের কথাই পাত্তা দিল না, বলল, আনাইশা মেকআপ বক্সটা ঢুকিয়ে রাখলো। এইটাই তো সমস্যা, কিছু একটা করলে রাজি তো করতেই হবে। আনাইশা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, এইবার কক্সবাজার নিচ্ছে না? একজন করে চাইলে কেউ গেস্টও নিয়ে যেতে পারে, তাই না? যেহেতু শুধু আমাদের ডিপার্টমেন্ট যাচ্ছে। হ্যাঁ তো? আনাইশা লাফিয়ে দাঁড়িয়ে গেল, খুশি মনে বলল, আমাদের সৃজনীর খুব ইচ্ছা কক্সবাজার যাওয়ার, চল ওকেও নিয়ে যাই, তাহলে মাইশাও রাজি হবে। ওয়াহিদ দ্রুত গতিতে উঠা থেকে দাঁড়িয়ে গেল। তাহলে দেরি কিসের জন্য? চল সবাইকে বলি। যাব না আমি কোনো পিকনিকে। মাইশা নিজের উত্তরে একদম স্ট্রিক্ট বসে আছে, সে কোনো মতেই মত পাল্টাচ্ছে না। দীপিকা, উদিত, তাইজিন তখন থেকে ওকে বোঝানোর চেষ্টা করছে, ও তো কোনো বছরই পিকনিকে যেতে চায় না, ওদেরও খালি খালি লাগে। তাই এই বছর ওরা ভেবে রেখেছে যে করেই হোক মাইশাকে রাজি করাবেই। ভাবনা একটু সাইডে চুপ করে দাঁড়িয়ে আছে, ও বোঝানোর চেষ্টা করছে না, কারণ ও জানে মাইশাকে বললেও ও যাবে না। ও কখনোই ওদের কথা শুনিনি। মাইশা যায় না বলে ভাবনাও যায় না কোনোদিন পিকনিকে। এই নিয়ে সবার অভিযোগের শেষ নেই। সবাই ভাবে মাইশা ছাড়া ভাবনা আর কাউকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে না, তাই ওদের কারো কথা শুনে না। কিন্তু ভাবনা তো জানে মাইশা কিসের মধ্যে দিয়ে যায় প্রতিক্ষণে। ওকে একান্তে ছাড়তে মন চায় না ভাবনার। ও এবারও ভেবে নিয়েছে মাইশা না গেলেও যাবে না, তাই ও চুপচাপ দাঁড়িয়ে আছে। কি রে তুই, কিছু বল ভাবনা। ওয়াহিদের কথাই ভাবনার কোনো ভাবান্তর হলো না, সে ওইখানে দাঁড়িয়েই জবাব দিল, তোরা তো চেষ্টা করছিস, আমি জানি ও রাজি হবে না, তাই চেষ্টা করছি না। লিপিকার এবার রাগ হচ্ছে, এরা দুজন প্রতিবার ওদেরকে খালি করে দেয়। ওরা তো একটা গ্রুপ নাকি? এই গ্রুপে একজন না থাকলেই তো কেমন সবার খালি খালি লাগে। সেখানে তো ওরা দুজন থাকছে না। রাগান্বিত স্বরেই সে বলল, তোরা দুইজন যদি না যাস এইবার আমরা কেউ যাব না। লিপিকার কথায় মাইশা হতাশার শ্বাস ফেলল। এদেরকে কি করে বোঝাবে ও? খরচের তো ব্যাপার আছে নাকি? ও তো নিজেই ভাবনাদের বাড়িতে আশ্রিত থাকে। এখন ভাবনারা ওকে আপন ভাবলেও কোথাও গিয়ে তো সত্যিটা আলাদা। ও ওদের কেউ হয় না, কেউ না। তুই যেতে রাজি হলে আমরাও আমাদের সাথে সৃজনীকে নিয়ে যাব। পিছন থেকে বলে উঠল কথাটা আনাইশা। উদিত জিজ্ঞাসা করলো, তুই আর ওয়াহিদ কোথায় ছিলি রে এতক্ষণ? কোথায় গিয়েছিলি তোরা? আনাইশা বলল, সেই সব পড়া হবে, আগে শোন।
মাইশু, আমাদের সাথে রবে কয়জন? গেস্ট যেতেই পারে। আর আমাদের সৃজনীর অনেক ইচ্ছা, সে সমুদ্রে দেখবে, কক্সবাজার যাবে। এইটার মতন বড় সুযোগ আর কি হয় বল? চল না প্লিজ। তুই না গেলে ভাবনা, সৃজনী কারোরই যাওয়া হবে না। সৃজনীর কথা শুনে ভাবনা দৌড়ে মাইশার কাছে আসলো। ওর 2 হাত জড়িয়ে ধরে বলল, মাইশু, আমার কথা না হয় নাই ভাবলি, নিজের বোনের জন্য অন্তত চল। মেয়েটা তো কোথাও যায় না, আর এতই ভালো যে কখনো কোথাও যাওয়ার আবদারও করে না। একবার যখন মুখ ফুটে নিজের ইচ্ছের কথা বলেছে, প্লিজ না করিস না, প্লিজ চল। মাইশা চুপ করে রইল। চিন্তা করছে সে পিকনিকে গেলে টাকা দেওয়ার প্রয়োজন হয়। সেই টাকাটা কিভাবে চাইবে সে ভাবনাদের কাছে? ওরা আশ্রয় দেয়, খাওয়ায়, পড়ায়, সেটাই তো অনেক। মাইশাকে একটা প্রাইভেটও পড়াতে দেয় না ওর কষ্ট হবে বলে। তার উপর আবার টাকা চাইবে পিকনিকের জন্য। কিভাবে পারবে সে কারো উপর এতটা বোঝা হতে? হ্যাঁ, সে তার বোনের জন্য, বোনের ইচ্ছে পূরণ করতে পিকনিকে যেতে চায়, কিন্তু টাকাটা কোথায় পাবে? কিভাবে জোগাড় করবে সে? কিন্তু বোনের ইচ্ছাটা এরই মধ্যে আবার ঝাঁকি দিল ভাবনা। জিজ্ঞাসা করলো, কি রে বল। মাইশা বলল না কিছু। সবাই মাইশার দিকে চাতক পাখির মতন আগল হয়ে তাকিয়ে আছে। মাইশার উত্তরের অপেক্ষায় আছে। মাইশা চিন্তা মিশ্রিত মুখে সবার দিকে তাকালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা বেশ, যাবো। মাইশার উত্তর হ্যাঁ হতে দেরি, কিন্তু সবার চিল্লানি দিতে দেরি হয়নি। সবাই সমস্বরে চিল্লিয়ে উঠল। ভাবনার আনন্দ আর দেখে কে? ভাবনা, লিপিকা আর আনাইশা মিলে মাইশাকে জড়িয়ে ধরল। মাইশা জোর করে হাসছে। তার মাথায় তো টেনশন ঘুরছে, পিকনিকের টাকা কিভাবে জোগাড় করবে সে। কিন্তু বোনের জন্য তো তার কিছুই করা হয়নি। বোনের জন্য তো করতে ইচ্ছা করছে একটু, যে করেই হোক মাইশাকে টাকাটা জোগাড় করতেই হবে। একজনের জন্য 2000 করে কম টাকা তো আর না। বাসায় গিয়ে ভেবেচিন্তে না হয় দেখবে কি করা যায়। যদি না হয় তাহলে শেষ মুহূর্তে না করে দিতে হবে, এইটুকুই। তাছাড়া আর কোনো উপায়ও নেই। আমার যাওয়ার কি দরকার কণা? তুমি তো প্রতি আনোর যাও একাই, অনেক আনন্দ করো সবাই মিলে। তাহলে এই বছর আমাকে কেন জোর করছো? ঈর্ষাদের কথায় কণার কোনো ভাবান্তর হলো না। সে নিজের মতন আইসক্রিম খেয়ে যাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ঈর্ষাদ সেটা খেয়াল করছে, কিন্তু কথা হলো কণা তো কিছুই বলছে না। সে এসেই শুধু বলল, আমি এই বছরের পিকনিকে তোমাকে নিয়ে যাব, শেষ। আরে বাবা, প্রিপারেশনের ব্যাপার আছে তো নাকি? এভাবে হুটহাট যাও বললে কি যাওয়া যায়? আর হাতে সময় তো কেবল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে কিভাবে কি করবে সে? হ্যাঁ, তার কোনো কাজকর্ম নেই, কিন্তু পরিবার বলে তো একটা ব্যাপার আছে। তার ব্যাপারে কেউ মাথা না ঘামালেও তার তো চিন্তা হয়। বাবা বেশিরভাগ সময়ই বাইরে থাকে, সায়ন তাদের ব্যবসা দেখে। মাকে একা রেখে কিভাবে যাবে সে? সায়নকে দিয়ে তো খোঁজ নেওয়াতে হবে নাকি? বাবা কবে আবার কাজে দেশের বাইরে যাবে? হুটহাট যাও বললেই কি চলে যাওয়া যায় অন্য কোথাও? প্লিজ কণা, এভাবে চুপ করে থেকো না, আমার ভালো লাগছে না। দেখো, তুমি জানো যে বাবা দেশের বাইরে বেশি থাকে, সায়ন ব্যবসা নিয়ে থাকে, আর মাকে একা রেখে আমি। ঈর্ষাদের কথা শেষ হওয়ার আগেই কণা হাতের আইসক্রিমটা শেষ করে বলে উঠল, তুমি তোমার পরিবারের কথা ভাবো বুঝি? কই, তোমার পরিবার তো ভাবে না। তারা তো তোমাকে ব্যবসায় ঢুকতেই দেয় না, ভাবে তুমি হয়তো পারবে না তাই। আর তোমার ছোট ভাইকে সব দায়িত্ব দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে তোমার কি করার আছে বলো? তুমি কেন নিজের লাইফে এনজয় করা থেকে বিরত থাকবে? ঈর্ষাদ বলল, কথা সেটা না, কথা হলো আমার মা বাসায় একা থাকবে। কণা ঈর্ষাদের কথাকে তোয়াক্কা করলো না, আবার বলল, তোমার বাবাকে বলো এবার তোমার মাকে বিদেশে নিয়ে যেতে। ঈর্ষাদ কোনো উত্তর দিল না। সে জানে কণা যখন একবার ভেবেছে সে ঈর্ষাদকে নিয়ে যাবে, তার মানে যাবেই। ঈর্ষাদ না গেলে কণা মারাত্মক সিন ক্রিয়েট করবে। বরং এখন ফ্যামিলিকে কি করে ম্যানেজ করবে সেটা ভাবছে সে। ওর বাবা তো এমনি ওকে সহ্য করতে পারে না, এখন যদি এইসব জানাই তাহলে তো। এইসব ভাবতে ভাবতেই কণা ঈর্ষাদকে বলল, আমি বাসায় যাচ্ছি বুঝলে। ভার্সিটি অনেকক্ষণ ছুটি হয়েছে, বাড়ির সবাই চিন্তা করবে। তুমি বাসায় চলে যেও। ওকে, বাই। ঈর্ষাদ মুচকি হেসে বিদায় জানালো কণাকে। কণা চলে গেল, কিন্তু ঈর্ষাদ সেখানে কিছুক্ষণ বসে রইল। নিজের জীবনকে নিয়ে ভাবছে সে। ছিল আর কি হয়ে গেল তার জীবনটা? বড় ছেলে হিসেবে সে সবার আদরে ছিল, সবাই তাকে মাথায় করে রাখতো, কোনো কিছুতে কখনোই বাধা দিত না। আজকে যদি সেরকম সবটা থাকতো তাহলে ওকে ভাবতেই হতো না এই নিয়ে বেশি। সে বাড়ির সবাইকে বললেই সবাই সাথে সাথে রাজি হয়ে যেত, কিন্তু তেমন কিছুই হলো না। সবটা এলোমেলো হয়ে গেল এক নিমিষেই, মাত্র একটা মেয়ের জন্য। ওই মিহান জীবনটা তার অশান্তির চূড়ান্ত সীমা এনে দাঁড় করিয়ে দিয়েছে মেয়েটা। ঈর্ষাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠতে যাবে,
এমন সময় চোখ গেল পাশের বেঞ্চিতে। একটা মেয়ে সাদা রঙের ত্রিপিস পরে বসে আছে। পিছনের চুলগুলো একসাথে করে মেয়েটি খোপা বাঁধছে। না চাইতেও কিছু অবাধ্য চুল তার খোপা থেকে খুলে তার মুখের সামনে এসে যাচ্ছে। মেয়েটি সেই চুলগুলো কানের পাশে গুজে দিল। শ্যামলাই মেয়েটিকে বিনা সাজে বিনা মেকআপে ভীষণ স্নিগ্ধ লাগছে ঈশাদের। না চাইতেও মেয়েটিকে দেখতে ইচ্ছা করছে তার। পলক্ষীনভাবে তাকিয়ে আছে ঈশাদ মেয়েটির দিকে। আশ্চর্য, মেয়েটি তো কণার মতো এত সুন্দরী নয়, তবুও কেন মেয়েটিকে এত দেখতে ভালো লাগছে তার। মেয়েটির মুখে এক অদৃশ্য মায়া তাকে বারবার টানছে। ভালো করে কিছুক্ষণ লক্ষ্য করতেই ঈশাদ বুঝলো মেয়েটি আর কেউ না, মাইশা। হ্যাঁ, সেই দিনের সেই বোবা মেয়েটা। মাইশা হুট করেই দাঁড়িয়ে গেল, নিজের পাশে থাকা ব্যাগটা কাঁধে নিয়ে নিল। সামনের পুকুরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে আনমনে কিছু ভেবে মুচকি হেসে চলে যাওয়ার জন্য রওনা দিল। ঈশাদের ব্যাপারটা ভালো লাগলো না। এত তাড়াতাড়ি মেয়েটা কেন চলে যাচ্ছে? আর একটু থাকলে কি হতো? ঈশাদের তো মেয়েটাকে দেখে অদ্ভুত প্রশান্তি হচ্ছে। মেয়েটা এতটা নিষ্ঠুর কেন? ঈশাদ কোনো কিছু না ভেবে মাইশার সামনে গিয়ে তাকে আটকে দাঁড়িয়ে পড়ল। মেয়েটি মাথা নিচু করে হাঁটছিল। মুখ উঁচু করে ঈশাদকে দেখেই চমকে উঠল। অজানা ভয় আড়ষ্ট হয়ে গেল। তারপর সাথে সাথে মুখটাকে স্বাভাবিক করে অন্য সাইড দিয়ে যেতে যাবে এমন সময় ঈশাদ বলে উঠল, তোমার সমস্যা কি? তুমি কি সত্যি কথা বলতে পারো না? তুমি জানো আমি তোমার ভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট, তোমার সিনিয়র হই। মিনিমাম এইটুকু ভদ্রতা তো দেখাবে নাকি? আমি নিজে থেকে আসলাম কথা বলতে, আর তুমি কথা না বলেই চলে যাচ্ছ। ভার্সিটিতে এখন এইসব শেখানো হয় বুঝি? মাইশা দাঁড়িয়ে ঈশাদের কথাগুলো শুনছিল। ঈশাদ ভাবলো এবার নিশ্চয় মেয়েটা কথা বলবে তার সাথে। এতগুলো কথা কোনো মেয়েই চুপচাপ হজম করে চলে যেতে পারবে না। উত্তর তো দিবে নিশ্চিত। কিন্তু ঈশাদকে অবাক করে দিয়ে মাইশা ঈশাদকে উত্তর না দিয়ে অন্য সাইড দিয়ে হনহন করে হেঁটে চলে গেল। ঈশাদ তাকে কিছু বলার বা পিছু ডাকার বা আবার গিয়ে আটকানোর সুযোগই পেল না। তার আগেই মাইশা তাকে ইগনোর করে চলে গেল। ঈশাদের সত্যি এবার ভীষণ রাগ লাগছে। এই মেয়েটা তো মারাত্মক মুড়ি আর চরম মাত্রার অভদ্র। এরপর যদি আবার দেখা হয়, ঈশাদ আর এই মেয়ের সাথে কথা বলবে না। যেখানে মেয়েরা তার সাথে কথা বলতে পাগল, সেখানে এই সামান্য মেয়ের জন্য সে নিজের আত্মসম্মান খোয়াতে যাবে কেন? ঈশাদ কোনো কিছু না বলে রেগে গজগজ করতে করতে দাঁত কিরমির করতে করতে বেরিয়ে গেল। ডাইনিংয়ে বসে ঈশাদের বাবা মিস্টার ইরহান পেপার পড়ছিলেন। ওনার স্ত্রী অর্থাৎ ঈশাদের মা পাশে বসে চা খাচ্ছিলেন। সারাদিনের ব্যস্ততায় দুজন একসাথে বসার খুব কম সুযোগই পান। প্রতিদিনের মতন ঈশাদ কারোর সাথে কোনো কথা না বলে উপরে উঠে যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে করে দাঁড়িয়ে গেল। মা বাবার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আমি সামনের সপ্তাহে কক্সবাজার যাচ্ছি। ভার্সিটি থেকে পিকনিক যাচ্ছে, ওইখানে গেস্ট হিসেবে যাচ্ছি। ঈশাদের মা বাবা কোনো উত্তর দিল না। ঈশাদ কিছুক্ষণ ওদের উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে দাঁড়িয়ে থাকাটা অনর্থক বুঝতে পেরে তাচ্ছিল্য হেসে উপরে উঠে গেল। সে জানে তার সাথে কথা বলে কেউ আগ্রহী না বা কেউ কথাও বলতে চায় না, তবুও সে নিজের দায়িত্ব পালন করে। সে কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে সবটা জানিয়েই যায়। কিন্তু ওর মা বাবা কখনোই প্রতিউত্তর করে না, আর না জিজ্ঞাসা করে কোনো কিছু। ঈশাদ নিজের কথা জানিয়ে চলে যায়, আর ওরা শুনেও না, না শোনার ভান করে থাকে। ব্যাস এভাবেই চলছে ঈশাদ আর তার পরিবারের জীবন। ঈশাদ যেতেই ঈশাদের মা ওর বাবাকে বলল, ছেলেটাকে দেখলে ভীষণ খারাপ লাগে। আমরা কোনো ভুল করছি না তো? আরেকজনের উপর ন্যায় করতে গিয়ে নিজের ছেলের উপর অন্যায় করছি না তো? ঈশাদের বাবা পেপারটা মুখের সামনে থেকে সরিয়ে টেবিলে রাখলো। দুই হাত সামনে এনে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল। ঈশাদের মা স্বামীর কথায় কষ্ট পেলেন, বললেন, তুমি এভাবে বলতে পারলে? মিহানের জন্য আমি আমার ছেলেকে ত্যাগ করেছি। ওকে ভালোবাসি বলে নিজের ছেলেকে সব সময় দেখেও না দেখার ভান করে থাকি। তুমি ওকে সব কিছু থেকে বঞ্চিত করার পরেও একটা টু শব্দ করিনি। মিহান আমার মেয়ের মতো ছিল। ছোট থেকে আমি ওকে অনেক ভালোবেসেছি, এমনকি ওদের বিয়েটাও। বাকি কথা বলার আগেই ঈশাদের বাবা বললেন, থাক, আর কিছু বলবো না। আমিও ওর বাবা হই, আমারও কষ্ট হয়। ছেলেটা যখন কথা বলে মন চায় আগের মতন ওর সাথে হাসি খুশিভাবে কথা বলে ওর প্রশ্নের উত্তর দেই, কিন্তু পারি না। ও যা করেছে, এরপর একজন সদ্য অনাথ বাচ্চাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা কারণ জানতে চাইলে মিথ্যা বলেছে। আমি মানতাম সব, কিন্তু ও মিথ্যা বললো কেন? মিহান কেন গেছে এখনও ও স্বীকার করিনি। যেদিন মিহানকে খুঁজে পাবো সেই দিন ওর কি করব না করবো ভেবে দেখব। ঈশাদের বাবা উঠে চলে গেলেন। ঈশাদের মা চোখের কোনায় আসা পানি শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন। যতই হোক, ছেলে তো যত দোষী করুক, ছেলেটা তো তার নারী ছেঁড়া ধন। ছেলেটাকে কেউ দোষী বললে ওনার বুকটা ফেটে যায়। কিন্তু সত্যিই তো এটাই, তার ছেলে দোষী, মারাত্মক দোষ করেছে সে। এক সদ্য অনাথ হওয়া মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে।
এতটা নিষ্ঠুর ছেলে তার না হলেও পারত। কোথায় যাবি তুই? সায়নের কথায় উত্তর না দিয়ে ইরশাদ কফির কাপে চুমুক দিল। একবার ভাইয়ের দিকে তাকিয়ে ইশারায় তাকে পাশে বসতে বলল। সায়ন বসলো। আরও একবার কফিতে চুমুক দিয়ে সায়নের দিকে তাকিয়ে উত্তর দিল। কক্সবাজার। সায়ন জিজ্ঞাসা করলো, কার সাথে? ইরশাদ আরও একবার ভাইয়ের দিকে তাকিয়ে জবাব দিল, ভার্সিটি থেকে যাচ্ছি ট্যুরে, গেস্ট হিসেবে। সায়ন আকপটে জিজ্ঞাসা করলো আরও একবার, নিশ্চয়ই কনার সাথে? ইরশাদও বিনা দ্বন্দ্বে উত্তর দিল। সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। সায়নকে উঠতে দেখে ইরশাদ জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? সায়ন পিছনে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে জবাব দিল, তোর প্রেমিকা বা প্রেমিকার সাথে কোথাও যাচ্ছিস সেই সব খবর নেওয়ার আমি আগ্রহী নই। ইরশাদ দাঁড়ালো, ভাইয়ের সামনে গিয়ে বলল, কেন, কনাকে তোর পছন্দ না? সায়ন দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এই প্রশ্নের উত্তর বরাবরই এড়িয়ে যায় সে। কিভাবে বলবে কণা কেমন সেটা সে জানতে চায় না, কিন্তু তার ভাই যেটা করেছে সেটা ভুল। একই সাথে দুটা মেয়ের জীবন নষ্ট করছে। তার ভাই বুঝতে পারছে না মিহান ফিরে এসে নিজের অধিকার দাবি করলে তখন কি করবে ইরশাদ? পারবে ওকে ফিরিয়ে দিতে? হ্যাঁ, হয়তো কথার জোরে পারবে। কথার আঘাত অনেক বড় আঘাত। কিন্তু মিহান যদি আগের সেই নরম সাদা সিধা মেয়ে না থাকে, যদি ও বদলে যায়, তখন কি হবে? তখন ওকে সামলাবে কি করে? আর কণাকেও কি জবাব দিবে তার ভাই? দুজনের কাছে অপরাধী হয়ে থাকবে যে সে। এটা কিভাবে বোঝাবে ওকে? ওর ভাই তো মিহানের নাম শুনলেই রেগে যায়। ইরশাদ সায়নের মুখের সামনে তুড়ি বাজাতেই সায়ন হুঁশে আসলো। ইরশাদকে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। অবশ্য যাওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে একবার পিছু ফিরে বলল, তুই আমার থেকে বড় ভাইয়া, কিন্তু আমি যতটা ন্যায় অন্যায় বুঝি তুই তার অর্ধেকও বুঝিস না। বুঝলে আমাকে এই প্রশ্ন করতি না। সায়ন আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ইরশাদ জানে না তার ভাই কণার কথা শুনলেই রেগে যায় কেন। কণা কি দোষ করেছে? কণার প্রসঙ্গ উঠলেই কেমন যেন গম্ভীর দৃষ্টিতে তাকায় সায়ন তার দিকে। কিন্তু কেন? হুট করে ইরশাদের মনে পড়ল সে সায়নকে আসল কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছে। সাথে সাথে সে ছুটল ভাইয়ের ঘরের দিকে। সায়ন বেশিরভাগ সময় নিজের ঘরের দরজা খোলাই রাখে। এই কয়েকজন মানুষের মাঝে আবার কিসের প্রাইভেসি? সেদিকে নিয়ে আবার ইরশাদ আলাদা। অবশ্য ইরশাদ তো প্রেম করে, সায়ন তো করে না। যখন করবে তখন বুঝবে প্রাইভেসি কাকে বলে। ইরশাদ দরজা নক না করেই ঢুকে গেল। সায়ন বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিল। আশ্চর্য, এই ছেলেকে বই রেখেই তার ঘরে গিয়েছিল নাকি? নিজের এত বড় বুক সেলফ থেকে কিভাবে বেছে বেছে বই বের করে নিল? কি ফার্স্ট ছেলেটা! এর দ্বারাই উন্নতি হবে ভবিষ্যতে। ইরশাদের ভাবনার মাঝেই সায়ন পিছনে না তাকিয়ে জিজ্ঞাসা করলো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি ভাইয়া? ইরশাদ চোখ বড় বড় করে তাকালো। উত্তর না দিয়েই জিজ্ঞাসা করলো, তোর কি পেছনে চোখ আছে নাকি? কিভাবে বুঝলি আমি এসেছি? সায়ন বিছানার উল্টোভাবে শুয়েছিল। এখন বই বন্ধ করে উঠে বসলো। মুচকি হেসে বলল, কারণ আমার ঘরে নক না করে একমাত্র তুই ঢুকিস তাই। ইরশাদ হাসলো। কেন এসেছে সেটা মনে পড়তেই জিজ্ঞাসা করলো, বাবা কি নেক্সট উইকে কোথাও যাবে রে? বা তুই কি ব্যস্ত থাকবি? আসলে আমি তো থাকবো না, মা একা থাকবে নাকি, তাই জিজ্ঞেস করছিলাম। সায়ন উঠে দাঁড়িয়ে বলল, আমি এক জায়গায় যাব নেক্সট উইকের শেষের দিনগুলো বিজনেস এর কাজে। বাবাকে যেতে দিব না তাই। সুতরাং তুই যেতে পারিস, চিন্তা করতে হবে না, মায়ের সাথে বাবা থাকবে। ইরশাদ খুশি হয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ রে, তুই অনেক বড় চিন্তা দূর করে দিলি। সায়নও ভাইকে জড়িয়ে নিয়ে বলল, এনজয় করিস ভাইয়া। ইরশাদ সায়নকে ছাড়িয়ে নিল। মুচকি হেসে ভাইয়ের ঘর থেকে বেরিয়ে গেল। এখন তো আবার কণাকে জানাতে হবে যে সে যাবে। কণা নিশ্চয়ই তার জন্য অপেক্ষা করছে। খুশির খবরটা দিতে হবে তো। মাইশা বাইরে থেকে মাত্র আসলো। আজকে অনেক রাত হয়ে গিয়েছে তার। গিয়েছিল মায়ের একটা চেইন বিক্রি করতে। সে জানে এগুলো তার মায়ের স্মৃতি, বিক্রি করতে নেই। কিন্তু কি করার? মানুষের উপর বোঝা হয়ে থেকে আবার পিকনিকের বাহানা কি করে করবে সে? কি করে নিবে সেই টাকা? আপাতত তার কাছে কোনো অপশন নেই এই চেন ছাড়া। মায়ের আরও গয়না আছে তার কাছে, হয়তো পরে লাগতে পারে। তবে মাইশা সর্বোচ্চ চেষ্টা করবে সেগুলো আগলে রাখার। কিন্তু আপাতত এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু দুঃখের বিষয় হলো এই এলাকায় যে একটা গয়নার দোকান ছিল সেটা বন্ধ। তার বুদ্ধিটা আসলো দেরি করে আসলো। কালকে ভার্সিটি যাওয়ার আগে একবার যেতে হবে তাকে।
ভাবনাকে না নিয়েই কালকে ভার্সিটি চলে যাবে সে, এছাড়া আর কোনো উপায় তো নেই। মাইশা এসব ভাবছে আর চেনটা তার ব্যাগে রাখছে। এমন সময় ওর দরজায় টোকা দিল কেউ। মাইশা তাকে আসতে বলল। ভাবনার বাবাকে আসতে দেখে মাইশা মুচকে হাসলো, কাছে গিয়ে বলল, বাবাই তুমি হঠাৎ আমার ঘরে ডাকলে না কেন? আমি তো যেতে পারতাম তোমার কাছে। ভাবনার বাবা হাসলো, মাইশার দুই গালে হাত রেখে বলল, এমন মিষ্টি একটা মেয়েকে বারবার ডেকে কিভাবে কষ্ট দিতে পারি বল? মাইশার উত্তর দেওয়ার আগেই ভাবনার মা ঘরে ঢুকতে ঢুকতে বলল, তোমার এই মেয়ে বোধহয় আমাদের নিজের বাবা মা মনে করেন না, বুঝলে ভাবনার বাবা? মাইশার বাবা বলল, তুমি কেন আসতে গেলে? আমি তো কথা বলতাম। ভাবনার মা বলল, তোমার মেয়ের কাণ্ডে কি ঘরে বসে থাকা যায়? এত ভালোবেসেও কি আমার মেয়েটার কাছে তার মা হতে পারলাম না ভাবনার বাবা? বলে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকলেন। দেখে বোঝা যাচ্ছে কান্না করছে ভাবনার মা। মাইশা ছুটে গেল তার কাছে। ও মামুনি, কাঁদছো কেন? কি হয়েছে? কি করেছি আমি? তোমরা তো আমার মামুনি বাবাই, আমি কিভাবে তোমাদের কষ্ট দিতে পারি বলো তো? ভাবনার বাবা পিছন থেকে বলে উঠলেন, তাহলে কি এমন দরকার পড়লো তোর যে নিজের মায়ের চেইন বিক্রি করতে গিয়েছিলি? মাইশা চমকালো। ব্যাপারটা প্রকাশ পেল কিভাবে সেটা ভেবেই চিন্তিত হলো। মাইশার চমকানোর কারণ ভাবনার বাবা বুঝতে পেরে বললেন, ভাবছিস তো কিভাবে জেনেছি? তুই যখন পাশের দোকানদারকে জিজ্ঞাসা করেছিলি যে গয়নার দোকান খোলা নেই কেন, তোর একটা চেইন বিক্রি করার দরকার ছিল, তখনই আমরা শুনে ফেলছিলাম। আমি আর তোর মামুনি বাজার করে আসছিলাম ওই রাস্তা দিয়ে, তখন শুনি। সেই মুহূর্তে তোর থেকে লুকিয়ে যাই, তোর সামনে আসি না। রাস্তায় তোকে বিব্রত করতে চাইনি, তাই এখন বলছি, কি এমন দরকার হলো তোর মা যে তোর মামুনি বাবাই কে বলতে পারলি না? মাইশা অপরাধীর মতন মাথা নিচু করে নিল। সে জানতো ওরা সবাই জানলে ব্যাপারটাই কষ্ট পাবে, তাই লুকিয়ে সব করছিল। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওর হয়েছে এমন অবস্থা। সেই সময় ঘরে ঢুকতে ঢুকতে ভাবনা বলল, হয়তো মাইশা পিকনিকের টাকা তোমাদের থেকে নিবে না, তাই এই জন্যই তুই কোনো বছর পিকনিকে যেতে চাস না, তাই না মাইশু? আমি বাইরে থেকে মা বাবার সব কথা শুনেছি। মাইশা একবার ভাবনার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। ভাবনা একে ভালোভাবে চিনে। ভাবনা যে ওকে ধরে ফেলবে সেটা মাইশা জানতো। মুখ নিচু রেখেই জবাব দিল, আমাকে ক্ষমা করে দাও বাবাই। ভাবনার মা রাগী গলায় বললেন, ওইটাকে তুমি আমাকে সম্বোধন করো না। মন থেকে যখন মামুনি মানো না তখন ডাকতে হবে না, আজকে থেকে আন্টি বলে ডেকো। মাইশা কাঁদো কাঁদো মুখ নিয়ে ভাবনার মায়ের কাছে গিয়ে ভাবনার মায়ের সামনে কান ধরলো। ক্ষমা করে দাও না মামুনি, মেয়ে মাত্রই তো ভুল হয়। আমি না হয় খুব খারাপ মেয়ে, তুমি তো ভালো মামুনি, তুমি ক্ষমা করে দাও না প্লিজ। আচ্ছা আমি এই যে উঠবস করবো, দাঁড়াও আমি করছি। মাইশা উঠবস করতে যাবে তার আগেই ভাবনার মা মাইশাকে আটকে দিলেন, বললেন, থাক, আর মানতে হবে না। আমি তোমাদের কান্না দেখে এমনিতেই মন গলিয়ে ফেলি। ভাবনার বাবা বললেন, একটা শর্তে আমি মাইশাকে ক্ষমা করব। আজ থেকে প্রতি বছর মাইশা আর ভাবনা পিকনিকে যাবে, আর অবশ্যই আমাদের টাকা দিয়ে যাবে। কি রাজি? ভাবনার মাও মত দিলেন তার স্বামীর কথায়। মাইশা ছলছল চোখে ওদের দিকে তাকালো। মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থ হতে পারে, কিভাবে এত ভালো হতে পারে। মাইশা মাথা ধুলিয়ে হ্যাঁ বলল। সাথে সাথে ভাবনা চিল্লিয়ে উঠল। ভাবনার মা বাবা হাসলো। বাস চলছে কক্সবাজারের উদ্দেশ্যে। আপন গতিতে চলছে সে। ভিতরে জোরে জোরেই গান বাজছে, সাথে আছে সবার শোরগোলের শব্দ। মাইশা বসেছে জানালার পাশে একটু সামনের দিকে। পাশে তার সৃজনী। ভাগ্যবশত তার পাশে আছে কণা আর কণার কিছু বন্ধু বান্ধব। আর কণা থাকায় সেখানে এসে বসেছে ইরশাদ। কণার পাশেই বসে আছে সে। পাশাপাশি সিটে আছে কণা, ইরশাদ, মাইশা আর সৃজনী। এমনটা না যে ইরশাদ মাইশাকে দেখেনি, কিন্তু ওই যে ইরশাদ প্রতিজ্ঞা করেছে আর সে মাইশার সাথে কথা বলবে না। মেয়েটার এত অ্যাটিটিউড তার আর ভালো লাগে না। সে ভেবেই নিয়েছে না সে তার সাথে কোনো কথা বলবে, আর না তার ব্যাপারে কোনো কিছু জানতে চাইবে। কিন্তু মাইশার কি আদৌ এসবে কিছু যাই আসে? মাইশা ইরশাদকে দেখেছে কিনা সেটাও ইরশাদ জানে না। ওই যে জানালার দিকে তাকিয়েছে তো তাকিয়েছেই। পাশে সৃজনী, পিছনে মাইশার ফ্রেন্ড গ্রুপকে গান গাইতে নাচতে দেখছে, হাত নাড়াচ্ছে, হাসছে, মাঝে মাঝে নিজেও তাল মিলাচ্ছে। সে ভালোই এনজয় করছে বোঝা যাচ্ছে। কিন্তু
না চাইতেও ইরশাদের চোখ বারবার মাইশার দিকে যাচ্ছে। মাইশা আগেই বসেছিল ওই সিটে। ইরশাদ সেটা দেখেই পাশের সিটটা নিয়েছিল। কেন সে নিয়েছে তার জানা নেই, কিন্তু তার মন বলছে ওই সিটে বসলে ও এক অজানা প্রশান্তি পাবে, তাই বসেছে। ইরশাদ জানালার কাছেই বসেছে। কণা বারবার উঠা বসা করছে। সেও মাইশার বন্ধু আর বাকি সবার সাথে আনন্দ করছে। শুধু দুই পাশের দুই সিটে মাইশা আর ইরশাদ বসে আছে। ইরশাদ মাঝে মাঝে এপাশে ওই পাশে তাকাচ্ছে, কিন্তু মাইশা একবারও ঘাড় ঘুরায়নি। কি আশ্চর্য রকমের মেয়ে এটা। এমন সময় ভাবনা আসলো মাইশার কাছে। মাইশাকে ডাকলো, ওকে যেতে বললো ওদের সাথে। মাইশা মুচকি হেসে ইশারায় না করলো। ভাবনা মুখ ভার করে নিল, কিন্তু মাইশা সেসবে পাত্তা না দিয়ে আবার জানালার দিকে মুখ করলো। ভাবনা যাবে এমন সময় সেখানে দীপিকা আর কণা আসলো। সাথে ছিল উদিত। উদিতই আগে বলল,